um, lecture where we ended yesterday. We were talking about rice ecosystem. Okay. Now we will just start from here. Okay. Just we discussed about the climatic requirement of rice plant yesterday, and I tried to explain why the spike sterility occurs. সেটা কেন হয় তার কারণগুলো আমি কিন্তু গতদিন বলে দিয়েছিলাম। বলে দেওয়ার পরে সয়েল রিকোয়ারমেন্টের কথা বলে এরপরে যখন এখানে আসছি তখন আমরা টাইম শেষ হয়ে গেছে। তো এখানে একটি জিনিস খেয়াল করো, রাইস based on the land or water management practices, rice lands are classified as lowland and dry land. And in India, the system is three systems: dry system, semi-dry system, and wet system. In our country, we also can follow this classification. তো আমাদের রাইস কাল্টিভেশনে তাহলে দুই ধরনের জিনিস, একটা হচ্ছে একটু খেয়াল করে দেখো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, যে বক্তব্যটা এখন দিব সেটা একটু ইম্পর্টেন্ট আছে, যে লো ল্যান্ড আর আপল্যান্ড। lowland, upland. Upland means dry land, and lowland means wetland. আচ্ছা, আমাদের বাংলাদেশে কি ড্রাই ল্যান্ডে কাল্টিভেশন হয় না লো ল্যান্ডে কাল্টিভেশন হয়? ধান যে চাষ করে লো ল্যান্ডে চাষ করে না আপল্যান্ডে চাষ করে? স্যার আপল্যান্ডে তো হয় ম্যাক্সিমাম। দুইটাই তো হয়, হাউসের জন্য তো লো ল্যান্ড আছে। আচ্ছা, এখন তাহলে আগে লো ল্যান্ড কাকে বলে আর আপল্যান্ড কাকে বলে এইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ডেফিনেশন ভিন্ন হয়ে যাবে। লো ল্যান্ড বলতে যেখানে জমিতে কাদা করে চারা লাগাইয়া ফসল করা, এইটাকে লো ল্যান্ড বলে, দ্যাট মিনস ওয়েট সিস্টেম। আর আপল্যান্ড বলে সেই জায়গাকে যেখানে জমিটা গমের জমির মতো চাষ করা হয়, ড্রাই কাল্টিভেশন করা হয়, সেইটাকে বলা হয় আপল্যান্ড সিস্টেম। ক্লিয়ার হয়েছে? মানে পানি কতটুকু বেঁধে আছে এইটা হিসাব না, হিসাব হচ্ছে জমিটাকে কাদার মধ্যে ধান চাষ করা হয়, আর একটা হচ্ছে শুকনার মধ্যে ধান চাষ করা হয়। বোঝা গেছে? আর এই যে সেমি ড্রাই যেটা, এটা হলে শুকনাতে চাষ করব কিন্তু পরে পানি দেওয়া হয়, পানি বেঁধে যাবে জমির মধ্যে, অনেক পানি হয়ে যাবে, অর্থাৎ সেমি অ্যাকোয়াটিক, সেমি ড্রাই অথবা সেমি অ্যাকোয়াটিক। এ হলো তিনটা সিস্টেম। আমরা এখানে একটু কথা বলে নিই। এই কথাটা পরে আসবো, আবার বলার জায়গা আছে, এই জায়গায় আপাতত এখানে থাকুক, এরপরে আমরা আসি। তাহলে আমরা যে রাইস প্রোডাকশন করি বাংলাদেশে, মোর দ্যান 99% এরিয়া ইজ আন্ডার ড্রাই ওয়েট সিস্টেম। কথাটা ভালো করে খেয়াল করো। Rice cultivation in Bangladesh at present is around more than 99% area is under wet system. তার মানে মেজর সিস্টেমটা কি? ওয়েট সিস্টেম বা লো ল্যান্ড রাইস কালচার। ড্রাই ল্যান্ড রাইস কালচার বা আপল্যান্ড রাইস কালচার ইজ নট practiced nowadays in most of the part of the country. এখন আমরা রাইস কাল্টিভেশন করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা চিন্তার মধ্যে আনতে হবে, সিজন। তোমরা ফার্স্ট ইয়ারে শিখে আসছো যে সিজন কি। রাইস তিনটা, একটা হচ্ছে আউশ, একটা হলো আমন, একটা হলো বোরো। এবং
আউশের সিজনটা দেখো মার্চ এপ্রিল লাগানো হয়, আমন জুলাই আগস্ট লাগানো হয়, এবং বোরো অক্টোবর নভেম্বরে লাগানো হয়। এখানে একটু খেয়াল করো, বোরোতে সিড সোয়িংটা করা হয় অক্টোবর নভেম্বরে, এবং 40-45 দিনের চারা লাগানো হয়। তাহলে নভেম্বরে যদি আমি বীজ বুনি, সেটা লাগানো হবে কোন মাসে? জানুয়ারিতে। অক্টোবরে যদি বীজ বুনি, তাহলে 40 দিনের চারা বা 35 দিনের চারা লাগাইলে নভেম্বর ডিসেম্বরের দিকে লাগানো হচ্ছে। তাহলে লাগানোর টাইমটা দুই রকম, একটা হচ্ছে সোয়িং, সিড সোয়িং, আর একটা হচ্ছে ট্রান্সপ্লান্টিং। তাহলে আমরা একটু আগে জানলাম লোল্যান্ড রাইস কালচার। এই তোমরা ওই যে উল্টা পাল্টা সাউন্ড আনো কোন জায়গা থেকে, এটা তো বুঝি না। যখন পার্সোনাল আলাপ করবে তখন মিউট করে নিলে হয়, মাইক্রোফোন মিউট করে নিলে আর এই সাউন্ডটা আসবে না। আচ্ছা, ও আগে তোমাদের অ্যাটেন্ডেন্সের কাজটা সেরে লই। অ্যাটেন্ডেন্স, দেখি হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা, হাই, থেমে গেলি কেন? লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা আবার কথার মধ্যে ফিরে আসি। তাহলে বোরো ধান লাগানোর সময় কোন সময়? অক্টোবর নভেম্বর। কাটার সময় পেয়ে গেছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, ওই দেখো দিয়ে দেওয়া আছে কতদিন প্রেজেন্ট ছিলে না অ্যাবসেন্ট, সেটা দিয়ে দেওয়া আছে। তাহলে ওখানে টিক দিলে বোঝা যাবে যে তুমি কি অবস্থা, কত দিনেরটা পেয়ে যাবে। এরপরে হ্যাঁ, আচ্ছা এখন হ্যাঁ সবাই তো প্রেজেন্ট থাকবেই, ফাঁক পাইলে ফ্রি কত মানুষ খায়, তাই না? বাঙালি তো সৎ জাতি, সবাই সত্যি কথা বলে, এখানে কোনো মিথ্যার আশ্রয় কেউ গ্রহণ করি না আমরা। আচ্ছা, আমরা আমরা যেটা কথা বলছি এই এই কথাগুলো একটু ভালো করে শোনো, তাহলে কিছু মিসকনসেপশন দূর হয়ে যাবে। আউশ রাইস বীজ বুনলো এই সময়, হারভেস্ট করলো এখন। স্যার ফোন নাম্বার দেওয়া লাগবে? আরে ফোন নাম্বারটা দাও না, দিতে কইছে তা দাও না কেন? আপনি জিজ্ঞেস করে দেওয়া লাগবে। ফোন নাম্বার নাই, না থাকলে অন্যের নাম্বার দিয়ে দিবি, না না থাকলে অন্যের নাম্বার দিয়ে দিবি, আর দিতে মন না চাইলে দিও না। অন্য অন্যদিকে অ্যাটেনশন ড্র করো না, কাজের মধ্যে অ্যাটেনশন দাও। আচ্ছা, তাহলে আমরা সিজন দেখলাম কয়টা? 3টা। কিন্তু ইন প্র্যাকটিস আমরা এই মার্চ এপ্রিল মাসে না লাগাইয়া একটু পরেও লাগাইতেছি, আগেও লাগাইতেছি। জুলাই আগস্ট মাসে না লাগাইয়া একটু আগে পরে লাগাইতেছি। আর এইখানে তো ফ্রিডম একদম, এই অক্টোবরের থেকে নভেম্বর এইখানে না লাগাই আমরা লাগাইতেছি এখন জানুয়ারি ফেব্রুয়ারিতেও চলে যাচ্ছি, বড় ধান লাগাচ্ছি। তার মানে রাউন্ড দি ইয়ার উই ক্যান গ্রো রাইস। এখানে ব্যারিয়ার কোনটা? রাইস প্রোডাকশনের ব্যারিয়ার হলো যদি ফটো পিরিয়ড সেন্সিটিভিটি থাকে তাহলে দ্যাট শুড বি কনফাইন্ড ইন আমন সিজন, বাট ইফ ইট ইজ ডে নিউট্রাল, ডে নিউট্রালের অন্য নাম কি বলছিলাম? পিরিয়ডিক্যালি ফিক্সড। আর যেগুলো শর্ট ডে প্ল্যান্ট, ওকে আমি বলছিলাম টাইমলি ফিক্সড। হ্যাঁ, এগুলো লিখে রাখো কিন্তু নোটের মধ্যে। এই নোটের মধ্যে কিন্তু দেই নাই, কিন্তু প্রশ্ন কিন্তু করা হবে, নোটের মধ্যে নাই। এই জন্য আমি কথাগুলো একটু সময় নিয়ে বলতেছি, কিন্তু সব কথা যদি নোটের মধ্যে দিয়ে দিই তাহলে আমার মুখের কথা তো কেউ শুনবা না, এই জন্য একটু ইয়ে করে দিচ্ছি। সুতরাং অ্যাটেনশন প্লিজ। তো এখন আমন ধান তাহলে আমার খুবই টাইম সেন্সিটিভ, বেশি আগে লাগানো উচিত না, আবার বেশি পরে লাগানো উচিত না। আমন ধান যদি বেশি আগে লাগাই তাহলে কি হবে? সময় বেশি লাগবে, কারণ ওই নির্দিষ্ট সময় না আসলে ফটো ইন্ডাকশন হবে না এবং ফ্লাওয়ারিং হবে না।
আবার যদি দেরি করে লাগাই তাহলে তাড়াতাড়ি ফ্লাওয়ার এসে যাবে। বেসিক ভেজিটেটিভ ফেজটা কমপ্লিট হওয়ার আগেই ফ্লাওয়ার ইন্ডাকশন হয়ে যাবে, ফলে তার গ্রোথ কমে যাবে এবং ইল্ড কমে যাবে। এই জন্য এখানে কিন্তু ভালো একটি প্রশ্ন যে তোমার কেন আমন ধান বেশি আগে লাগানো বা বেশি পরে লাগানো ঠিক না। ফটো পিরিয়ড রেসপন্সিভনেসের ভিত্তিতে তোমাকে উত্তর দিতে হবে। আচ্ছা, অন্যদিকে বোরো ধান আমরা এখন দেরি করে লাগাইতেই সাজেস্ট করি। আগে বলতাম যে ডিসেম্বরে লাগাও বা জানুয়ারির 15 মধ্যেই কমপ্লিট করতে হবে, এইটা আগে বলা হতো। এখন অত আর ইয়ে নাই, একটু দেরি করে লাগাইলেও সমস্যা হয় না। এবং দেরি করে লাগাই কারণ হচ্ছে এখন টি আমন রাইস, তারপরে মাস্টার্ড অথবা অন্য একটি রবি শস্য, তারপরে যে আবার বোরো ধান লাগাই। এই জন্যে রাইস কাল্টিভেশনের প্রথমত ব্যারিয়ারটা হলো ফটো পিরিয়ড সেন্সিটিভিটি। যদি ফটো পিরিয়ড সেন্সিটিভিটি না থাকে তাহলে রাইস যে কোনো দিন বছরে যায়, তবে তখন টেম্পারেচার সেন্সিটিভিটি একটি ফ্যাক্টর হিসেবে দেখা যায়। এটার ব্যাপারে গতদিন আলাপ করছি। টেম্পারেচার এর কারণে, হাই টেম্পারেচার বা লো টেম্পারেচারের কারণে স্পাইকলেট এসিডিটি হয় এবং ইল্ড কম করে। আচ্ছা, এখন আমরা সিজন ঠিক করার পরেই আমরা বলি যে কোন ভ্যারাইটি লাগাবো। এই দেখো অনেকগুলো ভ্যারাইটির নাম দিয়ে দেওয়া আছে এবং তোমাদের ওই যে বিড়ির নির্ধারিত যে ইয়ে আছে ওইটার একটা সফট কপি দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ভ্যারাইটির তার জীবনকাল কতটুকু, তার ফলনের ফলন কতটুকু হয় এবং তার মেজর ক্যারেক্টারিস্টিক্স কি আছে, সেটা আমি ওই একটি শীট এই সাথে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একটু পড়বে দয়া করে। আর এইদিকে বিনা ধান দেখো, বিনা ধান 19, বিনা ধান 21, এটা হচ্ছে আউশ। এদের ধান 7, বিনা ধান 11, 12, 13, 15, 16, 17, 20, 22. These are all আমন রাইস ভ্যারাইটিস। আর এই আমন রাইসের দেখো কতগুলো জাত রয়েছে। ব্রি, এর বাইরেও কিন্তু অনেক জাত আছে যেগুলো মানে বিড়ি বা বিনা দ্বারা উদ্ভাবিত না, এগুলো কৃষকরা যুগ যুগ ধরে আবাদ করতেছে অথবা ইন্ডিয়া বা অন্য দেশে নিয়ে আসছে। যেমন পাজাম একটি জাত, নাজির শাল একটা জাত, পাজাম একটি জাত। এই পাজাম জাতটা অন্য দেশ থেকে আসছে, এখনো পর্যন্ত আমাদের দেশের ওটা লিস্টেড না, এনলিস্টেড না, কিন্তু পাজাম চলতেছে। মিনিকেট একটি জাত, মিনিকেট ইন্ডিয়া থেকে আসছে কিন্তু আমাদের কোনো ডকুমেন্টেশন নাই। সুতরাং অন্য দেশের জাতও আমাদের দেশে ব্যাপকভাবে আবাদ হচ্ছে কোনো ডকুমেন্টেশন ছাড়াই। বোরো রাইসের জাত দেখো, বোরো রাইসে বা রাইসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল, এই যে এই পর্যন্ত কি লিখছে BR 26, তারপর হচ্ছে BR 27, কোন জায়গায় দিল, এই যে বিরিধান 27, BR 26, এরপরে দেখো নাম পাল্টে গেছে, তাই না? তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত 26 নাম্বার পর্যন্ত যাব বিড়ি উদ্ভাবিত জাত, তখন বলবো BR 26, লেখার স্টাইল এরকম। আর যখনই আমরা 27 শুরু করব, এখান থেকে লেখা আছে বিধান 27। এবং দেখো বিনার লেখার স্টাইল কিরকম, বিনা ধান -15, বিনা ধান আর বিধান লেখার স্টাইলের মধ্যে একটু পার্থক্য আছে। সুতরাং এই পার্থক্য যেন তোমার লেখার ক্ষেত্রে থাকে, যেন লিখতে ভুল করো না। নাম, একজনের নাম যেভাবে দেওয়া আছে সেইভাবে বলতে, নাম নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা যাবে না। এরপরে হচ্ছে কি দেখো আরেকটা জিনিস এখানে বলছে, লো জিআই ভ্যারাইটিস, যে সমস্ত ধানের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এই গ্লাইসেমিক ইন্ডেক্স বুঝো? জিআই বুঝো তোমরা? জিআই না স্যার। না স্যার।
শুধু না স্যার, তা দুনিয়ায় ঘুরো কি জন্য তোমরা? ডায়াবেটিসে মরিয়ে যাচ্ছে মানুষজন সব। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে আমি খাদ্য খাওয়ার পরে এখান থেকে কি পরিমাণ সুগার উৎপন্ন হয়। বেসিক্যালি ইঞ্জিনিয়ার নাকি স্যার? আরে না, গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ আমি যে খাদ্য খাই, ভাত খাইলাম, রুটি খাইলাম, অন্য জিনিস খাইলাম, খাওয়ার পরে কি পরিমাণ সুগার উৎপন্ন হয়, সুগার রিলিজ হয়, সেরা সুগার রিলিজের মাত্রা, যে সমস্ত খাদ্য থেকে সুগারের পরিমাণ কম হয়, ব্লাড সুগার কমে যায়, সেইগুলোকে বলা হয় লো জিআই। জিআই ইন্ডেক্স দ্বারা কি নির্ধারিত করে? খাদ্য খাওয়ার পরে ওখান থেকে কি পরিমাণ কার্বোহাইড্রেট থেকে কি পরিমাণ সুগার উৎপন্ন হচ্ছে, কত দ্রুত উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে বৃধান 16, বৃধান 46 and 69 এগুলো লো জিআই, তার মানে ডায়াবেটিক ভ্যারাইটি। কথা বোঝা গেছে? অন্য 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 দিয়ে বুঝতে পারছো তো? ডায়াবেটিক রাইস, যদি কেউ বলে যে তুমি 3টা ডায়াবেটিক রাইসের ভ্যারাইটির নাম বলো, তাহলে এই 3টা ভ্যারাইটির নাম বলবা। ক্লিয়ার হয়েছে তো? আর জিআই না বুঝলে তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে জিআই শিখে নিও, অন্য সাবজেক্টে পড়াই। তোমার জিআই পড়ানোর কথা তো হচ্ছে বায়োকেমিস্ট্রিতে, ওরা পড়াইছে কিনা জানি না। তো তুমি জিআইটা ইয়েতে মানে ইন্টারনেটে সার্চ দিয়ে ভালো করে জানিয়ে নিও হোয়াট ইজ জিআই। এখন জিঙ্ক ভ্যারাইটিস, যে সমস্ত ভ্যারাইটি গুলোর মধ্যে জিঙ্ক ঢুকানো হয়েছে, ফর্টিফিকেশন করা হয়েছে, বৃধান 62, বৃধান 64, বৃধান 72, 74 and 84. Drought tolerant varieties 43, 55, 56, 57, বৃধান 66, বৃধান 71 and বৃধান 83. Drought tolerant variety. Drought কি একটি প্রবলেম না? রাইস কালচারে ড্রাউট কি কোনো প্রবলেম? জি স্যার, প্রবলেম। জি স্যার। খরা কাকে বলে, ড্রাউট কাকে বলে বলো? হোয়াট ইজ ড্রাউট? খরার ইংরেজি ডাউট আর ডাউটের বাংলা খরা। ভেরি গুড, এইরকম কইবা। ওই এ সংজ্ঞা কি? ডেফিনেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন, হোয়াট ইজ দ্য মিনিং? ডেফিসিয়েন্সি অফ ওয়াটার। Deficiency of water due to খরা lack of হচ্ছে বৃষ্টি না হওয়া স্যার, খরা। বৃষ্টির উল্টা, বৃষ্টির অভাব। Drought is spell, a spell where there is no rain, and due স্যার to ইরিগেশন দিয়ে তো ড্রাউটনেস চলে যেতে পারে। রেইন ইজ দ্য ফ্যাক্ট আই থিংক। good না, ড্রাউটটা যেহেতু ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল ফেনোমেনা দিয়ে ন্যাচারাল ফেনোমেনার উত্তর হবে। রেইন নাই এবং সয়েলের ময়েশ্চার হয়েছে, এই সিচুয়েশনটাকে বলা হয় ড্রাউট। ওকে, ল্যাক অফ ময়েশ্চার ডিউ টু কি? ল্যাক অফ রেইনফল, and this period is called drought period. Drought তোমাদের এই ইরিগেশন ওয়াটার ম্যানেজমেন্ট পড়াইছে না তোমাদের এই কোর্সে? স্যার পড়াইছে। পড়াইছে, তাহলে ড্রাউট অবশ্যই পড়াইছে। আর যদি না পড়াই তাহলে ওই স্যারের নাম আমার কইও, আমি তারে ধরবো ঠিক মতো। ড্রাউট না পড়াইলে আবার হেডরে বলে দিব যে ওইটা পড়াইতে হবে, এবং পরীক্ষায় দেওয়ার জন্য বলে দিব। ড্রাউট পড়াই নাই, তাহলে হইলো কথা? ইরিগেশন মানেই হচ্ছে ড্রাউটটাকে কি, ড্রাউটের প্রবলেম থেকে সলভ করা। ড্রাউট না হলে ইরিগেশনের দরকার আছে? আচ্ছা, এরপরেরটা ধরো সাবমার্জেন্স টলারেন্ট রাইস ভ্যারাইটি। সাবমার্জেন্স কি জিনিস? এটাও তো পড়াইছে তোমাদের ইয়াতে, পড়াইছে না থার্ড ইয়ারে? এই কোর্সে পড়াচ্ছে না সাবমার্জেন্স? আরে উত্তর দাও না কেন? ইয়েস স্যার। জি স্যার। সাবমার্জেন্স মানে কি? একটা হলো পানিতে পানি না, নিমজ্জিত থাকে। জি, the plant goes under water or plant is submerged under water for
a different period of drought due to flood. This is drought problem, this is flood problem. ওকে, তো সেই অবস্থায় আমরা এই ভ্যারাইটি গুলো ব্যবহার করলে সেখানে সাবমার্জেন্সের প্রবলেমটা যদি 10-15 দিন পর্যন্ত পানির নিচে থাকে তাহলে এই সমস্ত ভ্যারাইটি গুলো কি ফলন দিতে পারে। ঠিক আছে, এইগুলো সেচের সমস্যা ঘটলেও এই সমস্ত ভ্যারাইটি গুলো অনেকটা ফলন দিতে পারে। আর অ্যান্টি অক্সিডেন্ট ভ্যারাইটিস মানে কি? BR5, তাই না? অ্যান্টি অক্সিডেন্ট ভ্যারাইটি মানে কি? অ্যান্টি অক্সিডেন্ট কি? অ্যান্টি অক্সিডেন্ট দেখছো? অ্যান্টি অক্সিডেন্ট কেউ উত্তর দেয় না। এরা এই অনলাইনে ক্লাস নিয়ে কাজ হয় বলো তো দেখি, কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, কিছু এলিমেন্টস থাকে ফ্রি রেডিক্যাল গুলোকে অক্সিডাইজ করে ভ্যানিশ করে দেয়, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, পারক্সাইড শরীর, এগুলোকে হ্যাঁ এই তার মানে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ম্যাটেরিয়াল খাইতে হবে। ধানের মধ্যে দেখা যাচ্ছে এতে একটু বেশি আছে এই বলছে। আর এমনি তো আমরা খাবো, শাকসবজি তো খাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে, প্রচুর পরিমাণ শাকসবজি খাইতে হয়, তাই না? অ্যান্টিঅক্সিডেন্ট সোর্স হিসাবে বিভিন্ন রকম উপাদান আমরা খাই। তাহলে ভ্যারাইটি সম্পর্কে ক্লিয়ার ধারণা যাবে, অর্থাৎ কোন ভ্যারাইটি সিলেকশন করবো সেটা আমার ওই এলাকার সিচুয়েশনের উপর নির্ভর করে, চাহিদার উপর নির্ভর করে we will have to select the best variety for that area. Variety selection is the most important part of agronomic management. Okay, variety selection is very important. যেমন আমি একটি উদাহরণ তোমাদেরকে জানাই। দেখো, আমাদের দেশে এখনো পর্যন্ত যত রাইস ভ্যারাইটি আছে তার মধ্যে সবচেয়ে পপুলার রাইস ভ্যারাইটি হচ্ছে এই দুইটা, দেখা যায়। জি স্যার, 28-29। হ্যাঁ, এখন আমি মনে করলাম যে ঠিক আছে জানুয়ারির 15 তারিখে বা পরে যাই বিধান 29 লাগাবো, লাগাইতে পারবো? পারবেন স্যার। পারাই তো যায়, হাত যখন আছে, গাছ যখন আছে, লাগানো তো যায়, মাটি আমার, অসুবিধা কি? কিন্তু ফলন হয়ে যাবে, কম হবে স্যার, ফলন হবে মাত্র টন। কিন্তু তুমি যদি ডিসেম্বরের 15 তারিখে লাগাও ফলন দিবে 8 টন। তাহলে 15 জানুয়ারির পরে তুমি লাগানোর কারণে কি ঘটনা ঘটলো? বিধান 29 ইল্ড কমে গেল। যদি তুমি এই ইনফরমেশন না জানো আর তুমি ফার্মারকে সাজেস্ট করলা যে ভাই লাগাই ফেলেন, অসুবিধা নেই, বইয়ের মধ্যে তো দেখছি বিধান 29 ফলন 10 টন হয়। আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, এই বিধান 29 ফলন কোনো কোনো জায়গায় 4 টনও পাওয়া যায়, কোনো কোনো জায়গায় 14 টনও পাওয়া যায় এই বাংলাদেশের মাটিতে। জাত তো এই একটাই, এই এত পার্থক্য হলো কেন? আমি আবার একটু আগে বললাম যে 15 জানুয়ারির পরে যদি লাগাও তাহলে ফলন হয়ে যাবে 1 টন, 1.5 টন, 2 টন। এই যে পার্থক্যটা কেন? একই ভ্যারাইটির ফলনের পার্থক্য কেন ঘটলো? ডিউ টু ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বুঝো তো? হোয়াট ইজ ম্যানেজমেন্ট? টু ম্যানেজ, তাই না? ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজ করা। এখন ম্যানেজে ঠিক মতো যদি না হয়, এই বাংলাদেশের মাটিতেও বিধান 29 24 টনও ফলন দিতে পারে, 0 টনও ফলন দিতে পারে। ডিউ টু মিসম্যানেজমেন্ট the yield will decline, and due to proper management, optimal management, the yield will increase. Clear? তাহলে ম্যানেজমেন্ট প্র্যাকটিস কে তুমি অপটিমাইজ করতে হবে টু গেট দি ম্যাক্সিমাম yield. ক্লিয়ার? এখন আমরা আসি ম্যানেজমেন্ট প্র্যাকটিস গুলো কি কি। প্রথমটা হচ্ছে, এটা জানো তোমরা, বীজ, কতটুকু বীজ দেব, কত দূরে দূরে লাগাবো, কিভাবে লাগাবো ইত্যাদি। তোমরা কিন্তু লাগাইছো, তোমরা কি বিভিন্ন জন বিভিন্ন জাত লাগাইছিলা, যাই হোক ট্রেড বিভিন্ন হইতে পারে।
তো এটা পড়লেই যেহেতু বোঝা যাবে, অত বেশি পড়ানোর দরকার মনে করতেছি না। এখন যদি তুমি ড্রাই সিস্টেমে চাষ করো, সেক্ষেত্রে আমরা দেখি ড্রাই সিস্টেমে ব্রডকাস্টিং করি, আবার ওয়েট সিস্টেমে ব্রডকাস্টিং করা যায়। তাহলে আমরা সাধারণত সোয়িং করি, ব্রডকাস্টিং করে অথবা লাইন সোয়িং করে। এরপরের গল্পে আসতেছি পরে। ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, এখন এইভাবে ফার্টিলাইজার দাঁড়াও আমি একটু পার হয়ে নিই, তারপরে পরে আবার বোঝাচ্ছি। উইড ম্যানেজমেন্ট, আগাছা হইলে আগাছা দমন করতে হবে। এখন আমরা প্রথম যে কাজটা আসি, সিডলিং রেজিং। সিডলিং রেজিং এ তোমরা সিডলিং নিয়ে তো লাগাইছিলা নাকি? ধান লাগাইছিলা সবাই নাকি? করোনার কারণে যাওয়া হয়নি? প্রথম বছর একটু লাগাইছো মনে হয় নাকি? জি স্যার, লাগাইছি। হ্যাঁ, তাহলে তোমরা যে সিডলিংটা উঠাইছিলা, কোথার থেকে সিডলিংটা পেয়েছিলা? নার্সারি থেকে। তাহলে প্রিপারেশন অফ নার্সারি, এবং এই বছর তোমাদের থার্ড ইয়ারে এই নার্সারি কিভাবে তৈরি করতে হয় এটার উপরে প্র্যাকটিক্যালি ক্লাস করাবে। তো এবং কত ধরনের নার্সারি আছে। সুতরাং এইটা আমি থিওরিটিক্যাল আর বেশি আলাপ করতে যাচ্ছি না, ঠিক আছে? আমি দ্রুত চলে যাচ্ছি। এখন নার্সারিতে পানি দেওয়া, উইড ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি দিলা। এখন 28 যে বললেন স্যার 15 জানুয়ারি 15 ডিসেম্বর লাগানোর বিষয়টা, এটা কি স্যার সোয়িং এর বিষয় নাকি ট্রান্সপ্লান্টিং? ট্রান্সপ্লান্টিং সোয়িং পরে আমি এই বক্তব্য আসতেছি। 15ই জানুয়ারির পরে যদি তুমি ট্রান্সপ্লান্টিং করো, কোনটা? বিধান 29, then the yield will decline because of high temperature sterility. স্যার 28 এর ক্ষেত্রে কি হবে? 28 তুমি 15ই জানুয়ারির পরে লাগাইয়া 15ই মার্চ পর্যন্ত লাগাইলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছো কেন? তাহলে ওই ভ্যারাইটি হিট টলারেন্ট, আর এইটা হিট টলারেন্ট না। কথা বোঝা গেছে? তাহলে ভ্যারাইটির ক্যারেক্টার আমার জানতে হবে আমি রিকমেন্ডেশন করার আগে। তার নেচার সম্পর্কে আমাকে আগে নলেজ রাখতে হবে। তাহলে ভ্যারাইটি সিলেকশন যদি ভালো না হয়, প্রপার না হয়, তাহলে ইল কিন্তু ডিক্লাইন করবে। সুতরাং আমাকে ভ্যারাইটি সিলেকশন সম্পর্কে কি করতে হবে? ভালো ধারণা রাখতে হবে। আচ্ছা, এখন কয় দিনের চারা লাগাবো, তাই না? অপটিমাম এজ অফ সিডলিং ফর ট্রান্সপ্লান্টিং, এটা শুধু ডিউরেশনের উপর ভিত্তি করে বলতেছি। এখানে শর্ট ডিউরেশন ভ্যারাইটি, মিডিয়াম ডিউরেশন ভ্যারাইটি এবং লং ডিউরেশন ভ্যারাইটি। তাহলে সিডলিং এর এজ দেখো, লাগানোর সময় ভিন্নতা আছে তার কি শর্ট, মিডিয়াম, লং ডিউরেশন ভ্যারাইটির উপরে। অন্যদিকে আরেকটি জিনিস খেয়াল করো, আমাদের সিজন কয়টা ছিল? 3টা, আমন, আউশ এন্ড বোরো। তো আমন ধান সাধারণত 25 থেকে 30 দিনে লাগানো হয়, আউশ 30 থেকে 35 দিন, আর বোরো হচ্ছে না 25 থেকে 30 দিন। হ্যাঁ, আমন হচ্ছে 25 থেকে 30 দিন, আউশ হচ্ছে 30 থেকে 35 দিন, আর বোরো হচ্ছে 35 থেকে 40 দিন বা 45 দিন। অর্থাৎ যেহেতু টেম্পারেচারের সাথে চারার গ্রোথের একটি সম্পর্ক আছে, সেই কারণের জন্য আউশ রাইসের চেয়ে বোরো ধানের বেশি বয়সের চারা লাগাইতে হয়, আর আউশের চেয়ে কম বয়সের চারা লাগাইতে হয় আমন ধানে। এই কথাগুলো একটু মনে রাখো, তারপরে টাইম পেয়ে যাবে। পরে আধুনিক ধানের চারের বই আছে, ওখান থেকে তুমি সব তথ্য পাইবা। এখন আমরা আসি, এইটা খুব বেশি বলার দরকার নাই। পাডলিং তো তোমরা জানো। পাডলিং, প্লাউইং আন্ডার সাবমার্জ সয়েল কন্ডিশন ইজ কল্ড পাডলিং। পাডলিং ইজ এসেনশিয়াল পার্ট ফর ট্রান্সপ্লান্টিং, ঠিক আছে?
এরপরে হচ্ছে কি কতটুকু ম্যানিউর দেবা, কতটুকু ফার্টিলাইজার দেবা, এরা তোমার একটু জানতে হবে। এরপরে আসো তুমি স্পেসিং কত দিবা। স্পেসিং এখানে একটু দেখানো হয়েছে, ভ্যারাইটি ডিউরেশনের সাথে সম্পর্ক দেখানো হয়েছে। এটা ইন্ডিয়ান কন্ডিশনে তাদের লিটারেচার থেকে এটা দেখো, যে সমস্ত শর্ট ডিউরেশন ভ্যারাইটি তার স্পেসিং সব থেকে কম, মিডিয়াম ডিউরেশন ভ্যারাইটি একটু বেশি, আর লং ডিউরেশন ভ্যারাইটি আর একটু বেশি। আচ্ছা, আমাদের বাংলাদেশে অধিকাংশ ভ্যারাইটির জন্য রিকমেন্ডেড হচ্ছে 20/15 অথবা 25/15 সেন্টিমিটার। সেখানে 1 হেক্টরে গাছের সংখ্যা এত, এবং কি লিখছে এখানে, জমির ফার্টিলিটির অনুযায়ী এখানে স্পেসিং দিছে। আচ্ছা, লো ফার্টিলিটি প্লান্ট পার হেক্টর, শর্ট ডিউরেশন, ভ্যারাইটি ডিউরেশন, স্পেসিং, হাই ফার্টিলিটি। লো ফার্টিলিটিতে স্পেসিংটা কমাইছে, হাই ফার্টিলিটিতে স্পেসিং বাড়াইছে। কিন্তু দেখো ইন্ডিয়ান কন্ডিশনে ওদের ডিউরেশন সবসময় 20/something, ঠিক আছে। আর আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে আমাদের স্পেসিংটা হলো 25 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার। আমরা সবার ক্ষেত্রে মোটামুটি এটা ব্যবহার করি, বাট we can use 20/15 as well as 25/15 centimeter, or even sometime we can use 20/20. আচ্ছা, এখন ট্রান্সপ্লান্ট মানে কি, যখন তুমি লাগাচ্ছ, লাগানোর পরে এটা মোটামুটি 5 থেকে 7 দিন লাগে আবার রিইনস্টিটিউট হইতে, সিডলিংটা আবার পুনরায় ভালো পর্যায়ে চলে আসতে। আচ্ছা, এটা থেকে ওভারকাম করার জন্য এই কয়েকটি মেথড ফলো করতে হবে। এটা শ্যালো প্লান্টিং, মাইল্ড টেম্পারেচার, হট ওয়েদার পিরিয়ড ডিলে রিকভারি, ভেরি কোল্ড ওয়েদার অলসো ডিলেজ রিকভারি, টেম্পারেচার এত। এইগুলো কন্ট্রোল করা সম্ভব না, কারণ হচ্ছে সিজন টু সিজন উইল ভ্যারি। সুতরাং দি লেন্থ অফ transplanting shock is 5 to 7 days. That can be reduced if you can meet up these conditions. Root dipping, অনেক সময় তারা আমরা উঠানোর পরে এটাকে করা, যদি কোনো জমিতে রুট নেমাটোডের প্রবলেম থাকে সেখানে এই ব্যবহার করা হয়। আর স্যালাইন সয়েলের জন্য অনেক সময় জিঙ্ক সালফেট দিয়ে করা হয়। এখন আমাদের অন্য জিনিস আসি। আচ্ছা, হ্যালো, তোর সাউন্ড হচ্ছে। আচ্ছা, আমরা এখন আসি। প্রথমটা আমরা ঠিক করলাম কি, সোয়িং টাইম, তারপরে ঠিক করলাম ভ্যারাইটি, এরপরে হচ্ছে স্পেসিং, এরপরে হলো সিডলিং এজ, ক্লাসে আছি তো। হ্যাঁ, সরি। আচ্ছা, এখন আমরা ফার্টিলাইজারের কথা বলে আসছি, কিন্তু বিস্তারিত বলি না। আগে পানির ব্যাপারটা শেষ করে নিই। ওটা আমরা রাইস প্রোডাকশন টেকনোলজিতে বলছিলাম 2টা পদ্ধতি, একটা হচ্ছে ড্রাই আর একটা হলো ওয়েট। তো বাংলাদেশের প্রচলিত পদ্ধতির নাম কি? প্যাডেল ট্রান্সপ্লান্টিং। এই প্যাডেল ট্রান্সপ্লান্টিং এ যদি আমরা রাইস করি তাহলে দেখা যায় 1 কেজি চাল উৎপাদন করতে 3000 থেকে 5000 লিটার পানি প্রয়োজন পড়ে।
3,000 to 5,000 liters of water is required to produce 1 kilogram of rice. এই যে ট্রেডিশন সিস্টেম থেকে বাঁচার জন্যে বাংলাদেশে এখন একটি সিস্টেম অ্যাডপ্ট করা হয়, তার নাম হয় AWD, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং মেথড। দিস ইজ এ ওয়াটার সেভিং মেথড, এবং অন্যান্য সিস্টেমও সেখানে ফলো করা হয়। এবং প্রত্যেকটা সিস্টেমে এখন আমরা আসি এই সিস্টেমগুলো এক নজরে। প্রচলিত পদ্ধতির সাথে যদি আমি AWD পদ্ধতি করি, AWD মনে রাখবা, AWD অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, এই ইরিগেশন পদ্ধতি যদি নিই তাহলে আমার ওয়াটার সেভিং হবে 15 থেকে 30%। যদি আমি সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন এই পদ্ধতিতে ধান চাষ করি তাহলে আমার 15 থেকে 20% সেভিং হবে। যদি আমি ওয়েট ডাইরেক্ট সিডেড রাইস সিস্টেম ফলো করি বাই ড্রাম সিডার, 15 থেকে 20% ওয়াটার সেভিং হবে। যদি আমি অ্যারোবিক রাইস সিস্টেমে যাই তাহলে 60-70% ওয়াটার সেভিং হবে। এরপরে ড্রাই ডাইরেক্ট সিডেড রাইস সিস্টেমে যাই, 50-60% ওয়াটার সেভিং হবে। রেইজ বেড সিস্টেমে যাই তাহলে 30-40% ওয়াটার সেভিং হবে। এবং গ্রাউন্ড কভার রাইস প্রোডাকশন সিস্টেমে যাই 50-70% ওয়াটার সেভিং হবে। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে the principal method of rice cultivation is parallel transplanting method, which requires 3,000 to 5,000 liters of water to produce 1 kilogram of rice. Since it is mass water consuming technology, especially in dry season, there is lack of surface water as well as groundwater declines. At that situation, to sustain the rice production, we will have to reduce the water use. And the most popular or the government recommended method is alternate wetting and drying method. And it can save only 15-30% of irrigation water. If you go for system of rice injection or wet direct seeded method, along with the AWD technology, you can save 15-20% irrigation water. But if you switch over to the aerobic system of rice cultivation, this is a dry system, dry or upland rice system. It can save your 60-75% irrigation water. You can go for dry direct seeded rice system that will save 50-60% irrigation water. If you adopt the raised bed system, that can save 30-40% irrigation water. Or even you can go for ground cover rice production system. This is nothing but dry direct seeding system along with the covering of the soil surface by some mulching material. That means polythene mulch. You can save 50-60% irrigation water. Okay. তাহলে আমরা এতক্ষণ ধরে কয়েকটি কাল্টিভেশন সিস্টেমের নাম বললাম, যে সিস্টেমগুলো ফলো করে আমরা ওয়াটারের ইউজটা কমিয়ে আনতে পারি। কথা বোঝা গেছে? এখন আমরা আসি প্রথম যে মেথডটা, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ইরিগেশন, AWD। এটা একটু ভালো করে খেয়াল করো। AWD, যদি তোমরা ধান লাগাইছিলা না, ধান লাগানোর পরে ধান লাগাই জমিতে কি পানি রাখছিলা না শুকায় রেখে আসছিলা? নিশ্চয় পানি রেখে আসছিলা। কথা শোনা যায়? আচ্ছা, জমিতে ধান লাগানোর পরে কৃষক কি করে? একটু পানি রেখে আসে জমির মধ্যে। এই পানিটা কি জন্য রাখতে হয়? যাতে রিকভারিটা তাড়াতাড়ি হয় এবং আগাছা না গজায়। দুইটা উদ্দেশ্যে মনে রাখবা। কিন্তু এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞেস তো করা হবেই, তাছাড়া এমনি পরীক্ষাতেও কিন্তু আসবে, এই জন্য মাথার মধ্যে রাখতে হবে। তাহলে সেখানে কি করা হয়? 10 থেকে 15 দিন
পর্যন্ত পানি স্ট্যান্ডিং ওয়াটার রেখে দেওয়া হয় দুইটা কারণে। একটা হচ্ছে রিকভারিটা মানে এনহ্যান্স করার জন্য, আর একটা হলো টু প্রিভেন্ট উইড or টু কন্ট্রোল দি উইড। এরপরে 10 থেকে 15 দিন পরে যে ওই জমির মধ্যে এরকম একটা চুঙ্গা বসাই দেওয়া হয়। এই পারফোরেটেড চুঙ্গাটা এখানে একটা দাগ কাটা আছে, ওই পর্যন্ত দেওয়া হয়। ফলে এই দাগের এইখানে 15 সেন্টিমিটার পর্যন্ত যখন পানিটা ভিতরে আসে, লেভেলটা হয়, তখনই আমরা সেচ দিতে থাকি। অর্থাৎ জমিটা তখন যে হেয়ার লাইক ক্রাক, জমির উপরে যখন জমি ফেটে হেয়ার লাইক ক্রাক হবে, তখন সেইটাকে আমরা মনে করি যে সেচ দিতে হবে। তো ওইটা হেয়ার লাইক ক্রাক না দেখে আমরা দেখি হচ্ছে এর মধ্যে পানির লেভেলটা কতটুকু গেছে। পানির লেভেল এখান থেকে 15 সেন্টিমিটার নিচে নামার সাথে সাথে আমাদের জমিতে সেচ দিতে হবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে AWD পদ্ধতি। নাম বোঝা গেছে? এই দেখো পানি পানি মাপতেছে যে কত পর্যন্ত গেছে, যখনই ওখানে চলে যাবে তখনই সেচ দেওয়া হবে। এই ক্লিয়ার হয়েছে কথা? আচ্ছা, এরপরে আরেকটি পদ্ধতি, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন অর্থ হলো রাইসের ইল্ড বাড়িয়ে দেওয়ার জন্য একটি সিস্টেম। কিছু প্যাকেজ, কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই পদ্ধতিটা প্রথম মাদাগাস্কারে একজন ডেভেলপ, এবং তারপরে এইটাকে বিশেষ করে বিভিন্ন এনজিও গুলো সারা দুনিয়াতে এটাকে স্প্রেড করার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের চেষ্টা করছে, কিন্তু এ লিমিটেড এরিয়া হ্যাজ বিন ট্রান্সফর্মড ইনটু দিস সিস্টেম বাট নট ওয়াইডলি অ্যাডপ্টেড ইন আদার পার্টস অফ দি কান্ট্রি। তো এখন এখানে কি করতে বলছে যে চারা লাগাইতে হবে 14 দিন বয়সের, এবং একটা করে চারা লাগাইতে হবে। আর স্পেসিংটা হবে 25 by 25 সেন্টিমিটার and 50 by 50 সেন্টিমিটার। দ্যাট মিনস লাইন থেকে লাইনের দূরত্ব এবং হিল থেকে হিলের দূরত্ব হবে মাত্র 25-25, অর্থাৎ স্কোয়ার প্ল্যান্টিং প্যাটার্ন। নো স্ট্যান্ডিং অর্ডার অ্যালাউড আপ টু রিপ্রোডাক্টিভ স্টেজ, এবং অর্গানিক ফার্টিলাইজার বেশি করে দিতে হবে, আর ফ্রিকোয়েন্ট 3-4 বার উইডিং করতে হবে। এই যে প্যাকেজটা, এই প্যাকেজ দিয়ে অনেক জায়গায় দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশেও দেখা গেছে, একটা গাছে আমরা দেখছি একটা সিঙ্গেল সিডলিং লাগানো আছে, এই জায়গায় লাগানোর পরে একটা সিঙ্গেল সিডলিং থেকে 100টার উপরেও বেশি টিলার পাওয়া গেছে, এবং ইল্ড অনেক বেশি হয়। কিন্তু এই পদ্ধতিটা অত পপুলার করা সম্ভব হয়নি, কারণ বাংলাদেশের ফার্মাররা অত শিক্ষিত না এবং জমিগুলো অত লেভেল না। এর জন্য এই পদ্ধতি আমাদের দেশে এটাকে গ্রহণযোগ্য করা সম্ভব হয় নাই। এখন আরেকটি পদ্ধতি ওয়েট ডাইরেক্ট সিডিং মেথড। ওয়েট ডাইরেক্ট সিডিং মেথড, এই ওয়েট ডাইরেক্ট সিডিং মানে হচ্ছে জমিটা কাদা করে নেওয়া হবে। তোমার যেমন ধান লাগানোর আগে জমি কাদা করে নেওয়া হয়, কাদা করে নেওয়ার পরে ডাইরেক্টলি বীজটা ছিটিয়ে দিতেছে। দেখো, ডাইরেক্টলি বীজটা এখানে ছিটিয়ে দেওয়া হয়েছে। কি দিয়ে? এই যন্ত্র দিয়ে। এই যন্ত্রটার নাম কি? ড্রাম সিডার। অনেক সময় মোটরাইজ সিডার ব্যবহার করা হয় বা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়। করে এই পদ্ধতিটা বেশি পপুলার হলো যে মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, এইসব দেশগুলোতে এই পদ্ধতিটা বেশি প্রচলিত, কিন্তু বাংলাদেশে এই পদ্ধতি অত বেশি পপুলার নয়, এবং এটা পপুলার করা সম্ভব হয় নাই। মেইন রিজন হলো জমিটা লেভেল নাই, আমাদের বাংলাদেশে জমিগুলো লেভেল না। দ্বিতীয় হচ্ছে যে এই পদ্ধতিতে আগাছা বেশি হয়, সেই আগাছা কন্ট্রোল করার টেকনোলজি খুব ভালো জানতো না ফার্মাররা, যে কারণের জন্য এটা বেশি পপুলার হয়নি। এই পদ্ধতিটারে কমনলি বলে ড্রাম সিডিং পদ্ধতি, কিন্তু নর্মাল টার্মিনোলজিতে ড্রাই ওয়েট ডাইরেক্ট সিডিং
সিস্টেম। ধান দেখো সুন্দর ধান দেখাইছে। আচ্ছা, এইবার আরেকটি পদ্ধতির নাম এয়ারোবিক রাইস সিস্টেম। আমরা ওখানে প্রথমে বলছিলাম একটা হচ্ছে ওয়েটল্যান্ড রাইস কালচার, আর একটা হলো ড্রাই ল্যান্ড রাইস কালচার। ওয়েটল্যান্ডকে আমরা বলছিলাম লো ল্যান্ড রাইস কালচার, আর ড্রাই কাল্টিভেশনকে আমরা বলছিলাম আপল্যান্ড রাইস কালচার। এখন আপল্যান্ড রাইস কি, জমিতে আমি যদি ডাইরেক্টলি শুকনা জমির মধ্যে বীজ চাষ করি এবং লোকাল ভ্যারাইটি ব্যবহার করি, যেটা আগে করা হতো বা এখন অনেক দেশেই করা হয়। আপল্যান্ড রাইস কালচার রয়েছে চায়নাতে, আপল্যান্ড রাইস কালচার রয়েছে তোমার ব্রাজিলে, আমেরিকায়ও আপল্যান্ড রাইস কালচার আছে, বিভিন্ন দেশে আছে। তো এই আপল্যান্ড রাইস কালচার তার রেইন ফেড সিস্টেমে এবং লোকাল ভ্যারাইটি ব্যবহার করে যখন করা হয় সেটাকে আমরা বলি আপল্যান্ড রাইস। কিন্তু যখন এখানে একটু মানে হাই ইল্ডিং ভ্যারাইটি গুলো ব্যবহার করা হয় এবং হাই ইনপুট ব্যবহার করে যে সিস্টেমটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এয়ারোবিক রাইস সিস্টেম। এবং থ্রু আউট দি লাইফ সাইকেল দেয়ার উইল বি নো স্ট্যান্ডিং ওয়াটার কেপ্ট ইন দ্য রাইস ফিল্ড। অ্যারোবিক এনভায়রনমেন্ট উইল বি প্রোভাইডেড রাউন্ড ইয়ার, যে কারণের জন্য এই অ্যারোবিক কন্ডিশন থাকার কারণে একে বলা হচ্ছে অ্যারোবিক রাইস সিস্টেম। এই অ্যারোবিক রাইস সিস্টেমের ওয়াটার রিকোয়ারমেন্ট অফ অ্যারোবিক রাইস সিস্টেম ইজ ভেরি লো, বিকজ এক নম্বর, the puddling is removed from this system. Puddling around 20% of the water is removed. Around 20% of the total water requirement for rice culture is required for puddling. If you remove this from the system, then you will have to you will be able to reduce the water required by 20%. The absence of continuous seepage and percolation, যেমন এখানে শুকনা জমিতে লাগানো হয়েছে এবং তারপরে জমিতে আর কোনো সেচ দেওয়া হচ্ছে না বা স্ট্যান্ডিং অর্ডার রাখা হচ্ছে না, যে কারণে জন্য সিপেজ এবং পার্কুলেশন বা ইভাপোরেশনের মাধ্যমে কম হবে, ওয়াটার লস কম হবে। এই হলো জার্মিনেট করবে কিভাবে তাহলে? জার্মিনেট, আচ্ছা, আপল্যান্ড রাইস সিস্টেম যেটা, সেটাতে বীজ শুকনা বীজ বুনে দেওয়া হয়। বুনে দেওয়ার পরে যখন বৃষ্টি হয় বা জমিতে জো থাকলে বীজটা জার্মিনেট হয়। কিন্তু এই অ্যারোবিক সিস্টেমে সেখানে মডিফিকেশনটা করা হয়েছে যে বীজটাকে আগে প্রাইমিং করে, দেখো এই যে মুখ ফেটে গেছে, দেখো এখানে দেখা যায় মুখ ফাটা, এই যে মুখ ফেটে ফেটে ইয়েটা জার্মিনেশন হওয়ার মতো হয়েছে না, এই অবস্থা দেখা যাচ্ছে না? হ্যাঁ, মুখটা ফাটা ফাটা। এই ফাটা ফাটা বীজটা এই লোক এখানে শুকনা মাটির মধ্যে লাগাই দিচ্ছে। শুকনা মাটির মধ্যে লাগাইতে হবে এমন কোনো শর্ত না, শর্ত হল যে জো কন্ডিশনে লাগাইতে হবে। তবে শুকনার মধ্যে লাগাইয়াও যদি সেচ দিয়ে দেওয়া হয় তাহলে এই থেকে বীজগুলো থেকে চারা গজাবে এবং 100% জার্মিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং তারপরে নর্মাল জমিতে কোনো স্ট্যান্ডিং অর্ডার রাখা হয় না, উইডিং করে তারপরে স্ট্যান্ডিং অর্ডার রাখতে হবে যে কোনো রাইস কালচারে। এটা মাথার মধ্যে রাখো, যে কোনো রাইস কালচারে ফ্রম পিআই টু ফ্লাওয়ারিং এই সময়টাতে জমিতে কোনো ওয়াটার দেওয়া যাবে না। এটা মূল নীতি, মনে রেখো। তোমার পরীক্ষায় আসুক আর না আসুক, তোমার সারা জীবন যদি রাইস কালচারের কথা মনে হয় বা কাউকে উপদেশ দিতে হয়, তাহলে পিআই স্টেজ থেকে ফ্লাওয়ারিং পর্যন্ত এই সময় কোনো সময় যেন ওয়াটার স্টেজ না থাকে, এই দিকে খেয়াল করতে হবে। সেটা যে সিস্টেমেই তুমি রাইস কালচার করো না কেন, স্ট্যান্ডিং ওয়াটার অথবা স্যাচুরেশন পয়েন্টে রাখতে হবে পিআই থেকে ফ্লাওয়ারিং পর্যন্ত, যে কোনো সিস্টেম, যত সিস্টেম আছে রাইস কালচারের সব জায়গায়। তো এখানে জার্মিনেশন হবে।
হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি তো, হ্যাঁ ক্লাস নিচ্ছি পরে। আচ্ছা তাহলে এটা স্যার বোঝা গেল। এটাতেও কি ইল্ড ওই অন্য সিস্টেমগুলোর মতোই হয়? আচ্ছা এখন আরেকটু আগাই তারপরে তোমার প্রশ্নের উত্তরটা একসাথে যাবে। তাহলে জার্মিনেশন কোনো সমস্যা না, কারণ হচ্ছে আমি জার্মিনেটেড সিড এখানে লাগিয়ে দিচ্ছি। এরপরে ড্রাই ডাইরেক্ট সিডেড সিস্টেম, এইটা আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই পদ্ধতি আর এই পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নাই, একটাই শুধু পদ্ধতি পার্থক্য হলো এই পদ্ধতিতে আমরা কি করি, এখানে ওয়াটারটা বিভিন্ন সময়ে দিই, কোনো সময় স্ট্যান্ডিং অর্ডারও রাখি। তো এই পদ্ধতিতে ওই পিআই থেকে ফ্লাওয়ারিং পর্যন্ত স্ট্যান্ডিং অর্ডার রাখা হয় না এই পদ্ধতিতে, কিন্তু এই পদ্ধতিতে পিআই থেকে ফ্লাওয়ারিং পর্যন্ত স্ট্যান্ডিং অর্ডার রাখা হয় এবং এর ওয়াটার সেভিং পার্সেন্টেজ 50 to 70% হয় বা 50 to 60% হয়। এর ওয়াটার সেভিং পার্সেন্টেজ মাঝে মধ্যে 50 to 70% বা এমনকি আরো একটু বেশি ওয়াটার সেভিং হয়। এইটা এই অ্যারোবিক সাধারণত রেইন ফেড সিস্টেমের সাথে মিল রাখার জন্য করা হয়েছে এবং এইটা ব্যাপকভাবে চাষ হয় ফিলিপাইন, চায়না, ব্রাজিল, তারা এই পদ্ধতি অ্যাডপ্ট করছে এবং এই অ্যারোবিক সিস্টেমের জন্য তারা অ্যারোবিক রাইস ভ্যারাইটি পর্যন্ত ডেভেলপ করছে। আমাদের দেশে আমরা অ্যারোবিক সিস্টেমকে এনকারেজ করব না, এই জন্যে আমাদের জমির স্বল্পতা রয়েছে, ফলে এই পদ্ধতিতে ইল্ড অনেকটা কম হয়। কিন্তু এই পদ্ধতিতে ইল্ড আমাদের প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি। প্রচলিত যে আমাদের প্যাডেল ট্রান্সপ্লান্টেড সিস্টেমের তুলনায় এই পদ্ধতিতে ইল্ড একটু বেশি এবং ওয়াটার সেভিং হবে তোমার 50 to 70% এবং ইল্ড কোনো সমস্যা হবে না। এবং এই পদ্ধতিতে ধানের গাছগুলো খুবই স্ট্রং হয় এবং রুট সিস্টেমটা রোবাস্টলি ডেভেলপ করে, ফলে ইল্ড এখানে অনেক বেশি হয়। তাহলে দুইটা লাভ এখানে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ওয়াটার সেভিং আর একটা হচ্ছে ইল্ড অ্যাডভান্টেজ। আর তৃতীয় আরেকটি অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটা হলো যে লেবার কম লাগে। এরপরে এইটা চায়নাতে ব্যবহৃত হয় গ্রাউন্ড কভার রাইস প্রোডাকশন সিস্টেম। এটা জাস্ট পলিথিন মালচিং করে দেওয়া হয়, প্লাস্টিক ফিল মাল্চ ইন ড্রাই ল্যান্ড। স্যার এরোবিকটাতে কি কোনো স্ট্যান্ডিং ওয়াটারই রাখা হয় না? না, স্ট্যান্ডিং ওদের কনসেপ্টই হচ্ছে স্ট্যান্ডিং ওয়াটার না রাখা, কিন্তু ড্রাই সিডিং এ আমরা স্ট্যান্ডিং ওয়াটার, যদি বৃষ্টি হয় তাহলে আমরা বলি যে আইলটা ভালো করে বাঁধো, কিন্তু অ্যারোবিক সিস্টেমের কনসেপ্টই হলো কোনো সময় স্ট্যান্ডিং ওয়াটার রাখা যাবে না বা দরকার নাই। তাহলে সব জায়গায় এরোবিকই করে না কেন? এখানে খরচ কম হচ্ছে, ইল্ড বেশি হচ্ছে। অ্যারোবিকে খরচ কম কিন্তু ইল বেশি না। একটু আগে কি বললাম, অ্যারোবিকে ফলন কম, কারণ পিআই থেকে ফ্লাওয়ারিং স্টেজ পর্যন্ত কোনো সময়ই পানি স্ট্যান্ডিং রাখা হয় না, ফলে এখানে ইল কম। কিন্তু এই ড্রাই সিডিং সিস্টেমে পানি যেহেতু ওইখান থেকে রাখা হবে এবং তার 50 to 70% ইরিগেশন ওয়াটার সেভিং হয়, ফলে এই পদ্ধতিটা অ্যারোবিকের তুলনায় এবং প্যাডেল ট্রান্সপ্লান্টিং এর তুলনায় বেশি এফিসিয়েন্ট এবং ইল বেশি হয়। তাহলে কেন করে না, তোমার প্রশ্নের উত্তরটা হলো এটা রিলেটিভলি ভেরি নিউ পদ্ধতি এবং এখনো পর্যন্ত মানুষের কাছে প্রচার প্রসার করার মতো যে সুযোগ তৈরি হওয়া দরকার সেটা এখনো হয়নি। ক্লিয়ার? এখন গ্রাউন্ড কভার রাইস প্রোডাকশন সিস্টেমটা বললাম যে রাইস কালচারে মানে যে কোনো রাইস কালচারে স্ট্যান্ডিং ওয়াটার রাখতে হয় পিআই টু ফ্লাওয়ারিং, তাহলে অ্যারোবিক রাইস সিস্টেমটা কি এক্সেপশন? এক্সেপশনালি তারা ওইভাবেই মনে করছে এবং তারা আসলে যে এলাকায় ড্রাউট কন্ডিশন বিরাজ করে এবং রেইন ফেড সিচুয়েশন হয়ে গেছে সেই এলাকাতে রাইস কালচারে, বিশেষ করে আমি বললাম যে ফিলিপিন্স, চায়না এবং ব্রাজিল, এমনকি আমেরিকাতেও কিছু কিছু জায়গায় আছে যেখানে সেচের ব্যবস্থা নাই, সেই জন্য তারা অ্যারোবিক সিস্টেমটাকে অ্যাডপ্ট করছে।
ঠিক আছে, রেইনফলও অত বেশি না, কিন্তু আমাদের দেশে রেইনফলও আছে। মিল রেখে করা হয় স্যার রেইনফেডের সাথে। রেইনফেডের সাথে মিল রেখে তারা করছে, অর্থাৎ রেইনফেড সিস্টেমে যে আমরা তাহলে রেইনফেডের সাথে করে করবে কেন? রেইনফেডের সাথেই করতে হবে তাদের, তাদের দেশে তো ওখানে সেচের ব্যবস্থা নাই, তারা অ্যারোবিক রাইস ভ্যারাইটি পর্যন্ত ডেভেলপ করছে। ঠিক আছে, অ্যারোবিক রাইস ভ্যারাইটি ডেভেলপ করে সেইটাকে নার্সিং করে এই সিস্টেমের মাধ্যমে। এখন আপল্যান্ডের সাথে অ্যারোবিকের পার্থক্য একটাই, আপল্যান্ডটা হলো লো ইনপুট অ্যান্ড ট্রেডিশনাল ভ্যারাইটি ওরিয়েন্টেড, অ্যারোবিকটা হলো হাই ইনপুট এনভায়রনমেন্ট। অর্থাৎ আপল্যান্ডে তুমি নর্মাল মানে যে লোকাল ভ্যারাইটি, এই লোকাল ভ্যারাইটি গুলো চাষাবাদ করা হয় আপল্যান্ডে, কিন্তু যখন তুমি অ্যারোবিকে যাচ্ছ তখন তুমি অ্যারোবিকে কিন্তু হাই ইল্ডিং ভ্যারাইটি চাষ করতেছ, এবং হাই ইল্ডিং ভ্যারাইটি অবশ্যই হাই ইনপুট রেসপন্সিভ। কথা বোঝা গেছে? তুমি অস্ট্রেলিয়ান গরুর যদি দেশি গরুর মতো খাবার দাও, দুধ কতটুকু হবে? আচ্ছা, এখন গ্রাউন্ড কভার সিস্টেম মানে হচ্ছে শুধু পলিথিন মালচিং হবে, এটাও এই অ্যারোবিকের মতোই, এই গ্রাউন্ড কভার সিস্টেমটাও অ্যারোবিকের মতো। আচ্ছা, টাইম শেষ স্যার। হ্যাঁ, টাইম তো শেষ। আর আরেকটা পদ্ধতি আছে রেইজ বেড সিস্টেম, এটা দেখো এরকম করে এর মধ্যে লাগানো হয়, এই পদ্ধতিতে 30 থেকে 40% হয়। আচ্ছা, এরপরে তোমাদের ক্লাস আছে না? জি স্যার, ক্লাস আছে। আচ্ছা, তো খালি ঠিক আসে আছে। না, বসে রয়েছি স্যার, আমরা পদ্ধতি শিখতেছি। আচ্ছা, এই দিয়ে দিলাম, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার গেল কেন আবার? সরি, স্টপ শেয়ারিং দেবো, তা স্টপ শেয়ারিং গেল কই? এই দেখো, এই জন্যই তো গন্ডগোলটা ঘটাইছে। মায়েরা ওকে ওকে ওকে।